আপনি দেখেন, ভারত আমাদেরকে মুক্তিযুদ্ধে সহায়তা করেছে এবং সহায়তার পরপরই আমরা দেখলাম যে এই সহায়তার ভিত্তিতে ভারত আমাদের উপরে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে নানাভাবে। এবং আওয়ামী লীগ সরকারই তখন প্রথম ভারতের আধিপত্যবাদ মোকাবেলার জন্য নানাভাবে এখান থেকে সেনা প্রত্যাহারের নানা কার্যক্রম শুরু করেছে। এবং 71 সালের পর থেকে এ পর্যন্ত আমাদেরকে আমরা আধিপত্যবাদী মানে সরাসরি আমাদের সার্বভৌমত্ব স্বাধীনতা যে যে একটা রাষ্ট্রের দিক থেকে প্রশ্নবিদ্ধ এবং আঘাতপ্রাপ্ত হয়েছে সেটা কিন্তু ভারত নানাভাবে। সম্প্রতি যেটা হয়েছে মিয়ানমার আমাদের এখানে আপনার রোহিঙ্গাদেরকে ঢুকিয়ে এখানে একটা আলাদা আরেকটা সংকট তৈরি করেছে। আমি আলাদা আলাদা করে কয়েকটা কথা বলি। প্রথম কথা হচ্ছে, ভারতের সাথে আমাদের যে চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলো অবশ্যই পর্যালোচনার দাবি রাখে। আমরা তো অনেক চুক্তি জানি না। এখন দ্বিতীয় কথা হচ্ছে, এই চুক্তি যদি এমনই থাকে যে নন ডিসক্লোজার, তাহলে আমরা জানবো কিভাবে? তবে এই যে আমরা সাধারণত আধিপত্যবাদ বিরোধী, চুক্তি বিরোধী আমি এটা 2 পয়সা দেই। আমি আন্তর্জাতিক সম্পর্কের একজন ছাত্র, মানে যদিও মানে আমার পড়তে ভালো লাগে। কোন চুক্তি নাই রাষ্ট্র টু রাষ্ট্র যেটা নন ডিসক্লোজার আছে। চুক্তি হওয়ার আগে নন ডিসক্লোজার আছে, হওয়ার পরে কোনোটা নাই। যদি না আর্মস, অন্য কোনো আছে স্পাই, ওরকম কোনো কিছু না হলে কোনো চুক্তি নাই। মানে এই যে এইসব চুক্তি, পানি চুক্তি, নদী বন্টন, কিচ্ছু নাই। নাই মঞ্জু ভাই, নাই এরকম কোনো চুক্তি যেটা পাবলিকলি পাওয়া যায়। ঠিক আছে, এখন কথা হচ্ছে কিছু কিছু জিনিস আছে আমাদের পলিটিক্যাল রেটরিক আকার আমরা বলি। যে আমরা যখন বলি যে যেমন আমরা এখন বলছি যে ভারত আমেরিকার কাছে আমরা দেশ বিক্রি করে দিয়েছি, যেটা আনিস আলমগীর ভাই বললেন আর কি। তো এখানে আমরা এই ধরনের ব্লেমিং এ না গিয়ে আমরা যদি কনটেক্সটে যাই যে কি হয়েছিল আসলে, আমেরিকার সাথে এই ট্রেড এগ্রিমেন্টটা কেন করতে হয়েছিল, এটা তো আমাদের কাছে পরিষ্কার। যে আপনার প্রেসিডেন্ট ট্রাম্প সে হঠাৎ করে বলল যে আমরা বিভিন্ন দেশের সাথে আমাদের যে বাণিজ্যের অসমতা আছে এটা দূর করার জন্য সে ট্যারিফ আরোপ করা শুরু করলো। এটা তো শুধু বাংলাদেশের সাথে না, বিভিন্ন দেশের সাথেই সে করলো। করতে গিয়ে আমাদেরকে 39% ট্যারিফ দিল। আবার একটু কারেকশন করি, যখন আমরা চুক্তি করি তখন আমাদের ট্যারিফ ছিল 20%, 20% থেকে 19% হয়েছে। 38% থেকে 20% আগেই নামছে এই চুক্তি হওয়ার আগে। আমি বলছি জি, সেটা আপনাকে আমিও কারেকশন দেই। সেটা হচ্ছে যখন 39 করা হলো তখনই কিন্তু বাংলাদেশ থেকে যোগাযোগ করা হলো। যোগাযোগ করার প্রেক্ষিতেই তখন আমেরিকানরা বলল আমরা এটা কমে দিচ্ছি, তবে আমাদের সাথে একটা চুক্তিতে আসতে হবে। শুধু বাংলাদেশের সাথে না, অনেক দেশের সাথেই তারা এই শর্তটা দিল। এই তাদের সাথে একটা চুক্তিতে আসবো এই শর্তে কিন্তু এটা 20 করা হলো। আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা এই আলোচনাটি দেখছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা সামনে রয়েছে, তাই মনোযোগ সহকারে আলোচনাটি দেখবেন। এবং আজকের আলোচনার মধ্যে রয়েছে খালেদ মহিউদ্দিন, রমিন ফারহানা, মাসুদ কামাল এবং গোলাম মাওলা রনি সহ মুজিবুল ইসলাম, মুজিবুর রহমান মঞ্জু ভাই তিনিও রয়েছেন। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই কিন্তু এখানে আলোচনা করছেন। তো আলোচনাটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই মনোযোগ সহকারে আলোচনাটি দেখবেন। এবং দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, ভিডিওটিতে একটি লাইক করে দেন। আর এইরকম আলোচনা বা এইরকম আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন দর্শক, দেরি না করে আমরা আলোচনাটি সামনে কি আলোচনা রয়েছে আমরা একটু শুনে আসি। এখন কথা তো আপনার কথাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। এখানে তো আমরা কোনো দয়া করছি না। এটা তো তাদের, আমেরিকা যদি বলে যে তোমার থেকে আমি যে পরিমাণ জিনিস কিনবো সেই পরিমাণ জিনিস আমার থেকেও তোমাকে কিনতে হবে, এটা তো আমরা সব জায়গাতে আমরা চাই। আমরা তো চাই যে আমাদের এই মানে বাণিজ্য অসমতাটা দূর হোক, তো বাণিজ্য ঘাটতিটা দূর হোক। তো এখন আমেরিকার কাছে আমরা আমেরিকা থেকে আমরা কি কিনবো, আমেরিকা থেকে আমরা কি কিনতে পারি? তো সেই জন্যই সে নানা অস্ত্র, নানা তুলা, নানা তেল, গ্যাস এই জিনিসগুলো আমাদের উপর আরোপ করেছে। এখন কথা হচ্ছে আমেরিকার সাথে আমাদের এই চুক্তিটা করতে আমরা বাধ্য কিনা। আমাদের একটা দায় আছে, যেহেতু আমরা গার্মেন্টস শিল্পটা নির্ভরশীলতা আছে, সেই কারণে আমাদেরকে একটু নত থাকতে হচ্ছে। এখন নত থাকতে গিয়ে আমি কতটুকু নত হব, সেটাই হচ্ছে যৌক্তিক প্রশ্ন। এখানে যে কোনো একটা চুক্তি করলেই এই আলোচনার চাইতেও আমি মনে করি, আমি এটার সাথে একমত যে পার্লামেন্টে এই আলোচনাটা উঠুক, যে আমি যতটুকু পাচ্ছি, আমি যে 19% একটা বেনিফিট পাচ্ছি, এটাতে আমার ইকোনমির ডিপেন্ডেন্সি এবং অবস্থাটা কোথায়, এবং আমেরিকাকে আমি যে জায়গাটাতে ছাড় দিয়েছি সেই ছাড়টা আমার মানে আরো বড় ধরনের স্বার্থের ব্যাঘাত ঘটছে কিনা। যদি ঘটে, এখানে দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে আমেরিকার সাথে ফার্দার কূটনীতি করতে হবে যে ভাই তুমি তো আমাকে এবারে এই জায়গায় আমাকে ছাড় দাও।
এখানে যেহেতু না মঞ্জু ভাই, চুক্তিটার মধ্যে মঞ্জু ভাই আমি আপনার সাথে চুক্তি ডিটেলে যাব না, কারণ আমার বিশ্বাস আপনি চুক্তিটা আমার থেকে ভালো করে পড়ছেন, কিন্তু আপনি আসলে মানে আমি চুক্তির আগের থেকে আমি আপনাকে প্রশ্নটা করি। 1 নম্বর প্রশ্ন, ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে যদি ব্যস্ত থাকতো তাহলে সেই চুক্তিগুলি কেন বাতিল করা হলো না, সেই চুক্তিগুলি কেন সামনে আনা হলো না, সেইটা আপনি আমাকে একটু বলেন। সেটা 2 বছরের তত্ত্বাবধায়ক সরকার করে নাই, এখন সরকার কেন করতেছে না সেটা আমাকে একটু বলেন। 2 নম্বর হচ্ছে, সরকারের ক্ষমতা থেকে 3 দিন আগে এই চুক্তিটা করা কেন প্রয়োজন হলো? বইলা যে বিএনপির সঙ্গে আমি আলোচনা করছি, জামাতের সঙ্গে আলোচনা করছি, সেখানে বিএনপি কোনো কিছু বলে নাই, জামাত বলছে তার সঙ্গে আলোচনা করে নাই। 2 নম্বর হলো 3 দিন আগে থেকে এই জিনিস করার সময় এইটা সুপ্রিম কোর্টে পেন্ডিং এবং অলরেডি বাতিল হয়ে গেছে সেই ট্যারিফের ব্যাপারটা, এবং কোনোদিন কোনো একটা ট্রেড এগ্রিমেন্ট পারস্পরিক আলোচনার ভিত্তিতে ছাড়া এমনি হইতে পারে না যে আমরা 7 সমুদ্র 13 নদীর পার থেকে গিয়া ওদের কৃষিজ পণ্য কিনবো বিকজ আমরা ওদেরকে কম পয়সায় মানে দর্জিগিরি করে দেই, ওদের জামা সেলাই দেই, এবং এইটার সাথে এটা নির্ভরশীল। এটা হইতেই পারে না। ওদের অর্থনীতিবিদরা হিসাব করে দেখাইছে, মঞ্জু ভাই এটা আপনি আরো ভালো করে জানবেন, যে আমরা যদি ওদের কাপড় না সেলাই ওরা এত সস্তায় কাপড় পাবে না। আমরা যদি ওদের উপরে ডিপেন্ডেন্ট হই, ওরাও আমাদের উপরে ডিপেন্ডেন্ট, ওরা আমাদের কোনো দয়া করে না। ভাইরে, এই কথাটাই তো আমি তো বললাম, এই আলোচনাটা এভাবে টক শোতে না করে এটা নিয়ে আসেন, আমরা একদম তথ্যভিত্তিক জামাতে ইসলামী আলোচনাটা করি। এইটা সংসদে কেন বলে না? আপনি জামাতে ইসলামী এটা সংসদে কেন বলে না? ভাই, আপনি জামাত বলেন। ইসলামী সংসদে আপনি তো এটার উত্তর দিয়ে দিয়েছেন। প্রথম কথা হচ্ছে, এই চুক্তিটা করার সময় এটা তো হুট করে চুক্তিটা হয় নাই, এটার একটা লম্বা প্রসিডিউর ছিল। এবং আপনারা এই যে বারবার আনিস আলমগীর ভাই কিছু কথা বলেন, যে কথাগুলো সারবত্তা কম। যেমন আপনি দেখেন, এই যে অন্তর্বর্তীকালীন সরকার বলতে আমরা কাদেরকে বুঝি? অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করেছে কারা? অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাহী জায়গায় বেশিরভাগই বিএনপি, জামাত এবং কিছুটা হয়তো এনসিপির ইনফ্লুয়েন্স ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যারা সচিব ছিল, এখন তো তারাই সচিব বেশিরভাগ। অন্তর্বর্তীকালীন সরকারের সময় রেভিনিউ বোর্ডের যিনি চেয়ারম্যান ছিলেন, উনি তো এই এখনো রেভিনিউ বোর্ড কন্টিনিউ করে গেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইনমন্ত্রী, তারপরে বিভিন্ন জায়গায় পররাষ্ট্রমন্ত্রী। আপনি তো দেখবেন যে এখানে যে অভিযোগটা আছে, বিএনপি বলছে অন্তর্বর্তীকালীন সরকারে জামাতের ইনফ্লুয়েন্স ছিল বেশি, আর জামাত বলছে অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে বিএনপির পছন্দ মতো চলেছে। এবং আমরা দেখেছি যে কোনো সিদ্ধান্ত বিএনপি, জামাত, এনসিপি কে ম্যানেজ করে অন্তর্বর্তীকালীন সরকার চলেছে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে দুর্নীতির অভিযোগটা আসছে, সেই দুর্নীতি তদন্ত হচ্ছে না কেন এখন? সেই দুর্নীতির তদন্তটা কেন এনে সামনে আনা হচ্ছে না? আমি তো মনে করি দুর্নীতির তদন্তটা সামনে আসলে এই বর্তমান যারা ক্ষমতাসীন আছেন তাদেরই আজ্ঞাবহ সচিব, তাদেরই আজ্ঞাবহ আমলারা, তাদেরই আজ্ঞাবহ লোকরাই ধরা পড়বেন। তো আমি যেটা বলছি যে অন্তর্বর্তীকালীন সরকারের তো কোনো দল ছিল না, তারা অন্তত অল্প কিছু লোক ব্যক্তি। এবং আপনি দেখবেন দুর্নীতির অভিযোগ তাদের ব্যাপারে যেটা উঠে, স্পেসিফিক 3-4 জনের ব্যাপারে উঠে, বাকিদের ব্যাপারে কোনো কথা উঠে না। ইভেন এখনো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সবার নাম বলতে বললেও অনেকে নামও বলতে পারবে না। তো সুতরাং আমি যেটা বলছি, আপনি যখন একটা কথা বলবেন সেটার যুক্তি সঠিক আকারে বলতে হবে। দুদকে যে কমপ্লেইনগুলা সাবমিট হয়েছে সেগুলো এখন স্টপ হয়ে আছে কেন? এখনো পর্যন্ত দুদকের ডিজি বা দুদকের পরিচালকদের নিয়োগ দেওয়া হলো না কেন? এই জিনিসগুলো আগানোর জন্য, শুধু কি মুখ সুখ করার জন্য? শুধু কি আপনার শেখ হাসিনার আমলকে ভুলিয়ে দিয়ে ইউনুস এটা করেছে, ইউনুস সেটা করেছে, বা ইউনুস করেছে, ইউনুসের বিরুদ্ধে লাগেন না কেন? ইউনুস যখন ক্ষমতায় ছিল তখন প্রত্যেকদিন ইউনুসের যমুনা ঘেরাও করতে পারছেন, এখন ইউনুসের গ্রামীণ ঘেরাও করেন না কেন? ঠিক আছে না? আমার কথা হচ্ছে আমি ওই প্রসঙ্গটাতে আসি। ভারতের সাথে আমাদের, আমি যেটা মনে করি, যে সমস্ত চুক্তির বিষয় আছে, স্পেসিফিক যদি কোনো অভিযোগ থাকে, স্পেসিফিক যদি কারো কোনো বক্তব্য থাকে, স্পেসিফিক আসা দরকার। আমরা রাজনৈতিক রেটরিক আকারে অনেক কিছু বলেছি, রাজনৈতিক রেটরিক থাকে। আপনি দেখেন, আমরা যে আওয়ামী লীগকে সবসময় বলেছি যে তারা ভারতের দালাল, তারা ভারতের আজ্ঞাবহ সরকার, এটা তো এখন প্রমাণিত হয়েছে। তাদেরকে আশ্রয় দিয়েছে ভারত, তাদেরকে অন্যায়ভাবে লালন পালন করছে ভারত। এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে কথাগুলো আনিস আলমগীর ভাই বললেন, এগুলো সত্য না। সরকার কিন্তু চোখে চোখ রেখে ভূমিকা রেখেছিল বলেই আনিস আলমগীর নিজেও বললেন যে উনি ইন্ডিয়ার বিরুদ্ধে লিখতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছেন তার অফিসে। তার মানে কি, আওয়ামী লীগের সময় ভারতের বিরুদ্ধে লিখতে গেলে নানা ধরনের সমস্যা হতো, তাই গত 1 বছর তো সমস্যা হচ্ছে না। ওকে, আমার মনে হচ্ছে আপনি দেখেছেন সীমান্তে পুশিনের বিরুদ্ধে
বিজিবি ভূমিকা রেখেছে, সেখানে সাধারণ মানুষ গিয়ে সাথে দাঁড়িয়েছে। এটাই তো জুলাই অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ। পরিবর্তনটা এভাবে এসেছে। পরিবর্তনটা হঠাৎ করে হবে না, গ্রাজুয়ালি হবে। আমি মনে করি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, কারণ ভারত আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমাদের ওই যে উনি একটু মানে খোঁচা দিয়ে বললেন যে লাখ লাখ লোক অ্যাপ্লাই করছে, লাখ লাখ লোক মানে আপনার ভিসার জন্য আবেদন করছে, কিছুটা বাংলাদেশকে দেউলিয়াও বলে ফেললেন উনি। তো এখন কথা হচ্ছে যে আমাদের এই জিনিসগুলো তো বাস্তবতা, এগুলোকে শুধু ঠেস মেরে শুধু মানে একে অপরের দিকে আঙ্গুল তুলে না বলে, বাস্তবতা কেন আমার 4 লাখ লোক সেখানে ভিসা করতে চাচ্ছে, আমাদের বিজনেসের জায়গাটা থেকে আমার যেই সমস্যাগুলো আছে সেগুলো তো সমাধান করতে হবে। আদার দেন এই মানে একজন আরেকজনের দিকে দোষারোপ করে তো আমাদের সমাধানে পৌঁছানো যাবে না। মঞ্জু ভাই, আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার। আমি আনিস ভাইয়ের কাছে একটু যাই নতুন প্রসঙ্গ নিয়ে। তার আগে আমাদের একজন দর্শক ইটস আলমাস শাফি, উনি বলেছেন, খালেদ ভাই আপনি হয়তো জানেন না, বিডিএর বাইরে প্রায় একই দামে আরো কিছু জায়গা আছে গার্মেন্টস সেক্টরে, আর আমরা বানাই অল্প কিছু আইটেম। আমাদের কাছে কাপড় কেনা যদি দূর হয়, তবে আপনার থেকে কাপড় কোন পাগল কিনবে? ভাই আপনার জন্য আমি বলি, পরিষ্কার করে বলি, আমেরিকা কারো সাথে কোনো বাণিজ্যের ক্ষেত্রে আমেরিকান কোনো ব্যবসায়ী, কোনো ব্র্যান্ড কেউ কোনো দয়া করে না। আমরা সবচেয়ে কম দামে, সবচেয়ে কম লিড টাইমে, বা সবচেয়ে প্রপার লিড টাইমে, সবচেয়ে প্রপার দামে, কম মার্জিনে দিতে পারি বলে আমাদের থেকে নেয়। ওরা এটা আমাদের দয়া করে না। এটা আপনাদেরও বোঝা দরকার, গার্মেন্টস মালিকদেরও আমাদের বোঝানো বন্ধ করা দরকার, এবং সরকারেরও এটা বোঝা দরকার যে আমেরিকার এটা কোনো দয়া না। না খালেদ ভাই, কেউ কাউকে দয়া করে না, এটা বলে লাভ নেই। অ্যাবসলিউটলি তাহলে আমাদের গার্মেন্টস শিল্প বাঁচানোর জন্য যে টেরিফের কথাটা বলতেছে, আমি আমেরিকান পত্রপত্রিকায় পড়ছি রে ভাই, ওই টেরিফ যদি বজায় রাখতো, আমেরিকান অনেক স্ট্রিট শপ যারা এই কম দামে কাপড় বেচে, আমরা যে কাপড়গুলি পরি, যেগুলি বানাই, সেগুলি কম দামি বাল্ক কাপড়, এটার দাম বাড়তো, এটা 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 কোনোদিন থাকতো না। আমেরিকান সুপ্রিম কোর্ট কেন বাতিল করছে এই টেরিফ? আমেরিকান সুপ্রিম কোর্ট এই টেরিফ বাতিল করছে কারণ। দর্শক, বাকি আলোচনা শোনার আগে বলছি, ভারত আর বাংলাদেশের মধ্যে যেই সম্পর্ক, এইরকম একটা বয়ান যেই রয়েছে, বা এইরকম একটা বয়ান আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করে, সেটা আপনাদের মধ্যে কি মনে হয়? এই ভারত বাংলাদেশ কি কখনো বন্ধু হতে পারে, বা কখনো বন্ধু হয়েছিল? এই ব্যাপারে আপনার মতামত কি, সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো চলুন বিস্তারিত আলোচনা, বাকি অংশগুলো আমরা কন্টিনিউ করতে থাকি। ওদের ব্যবসা খালেদ ভাই আমি একটু বলি, আমাদের দেশের লোকেরা বলছে না, আমরা ইন্ডিয়াতে চিকিৎসা না দিতে যাই, ভারতের হোটেল বন্ধ হয়ে গেছে, হসপিটাল বন্ধ হয়ে গেছে। অন্যের কি বন্ধ হয়েছে সেটা তো অন্য জিনিস। ভারত আমেরিকান লোকেরা কম দামে কাপড় পরতে পারবে না, এটা ঠিক আছে, আমেরিকার ক্ষতি হবে। আমার গার্মেন্টস গুলো কি হবে? আমরা কোথায়? ভাই আমার গার্মেন্টস ক্ষতি হওয়ার আগে আপনি তো আমার কৃষকদের মাইরা ফেলতেছেন। আপনি তো বলতেছেন ওইখান থেকে কৃষিজ পণ্য আনতে। এটা কোন চুক্তি? আপনি চুক্তি একপাক্ষিক হয় নাকি? আপনি মঞ্জু ভাইকে এগুলো বোঝানো যাবে না। মঞ্জু ভাই এগুলি আমি বুঝতেছি না, যেগুলি মঞ্জু ভাই আমাদের বুঝাইছে সারা জীবন, হঠাৎ করে আমি মুগ্ধ, উনি আপনাকে বলি মুগ্ধ, এগুলো ওনার এগুলো চোখে লাগবে না। আমি আপনাকে বলি, প্রথম কথা হচ্ছে আমরা কেউ কারো প্রেমে মুগ্ধ না। কারা প্রেমে মুগ্ধ ছিল, কারা প্রেমে অসম চুক্তি হলো, সেটা এরকম একটা অসম চুক্তির পক্ষে আপনি মঞ্জু ভাই বলতেছেন, আমার এটা বিশ্বাস করা কঠিন। যাই হোক, আমি অন্য প্রসঙ্গে যাই, এটা আপনার ব্যাপার, আপনি অন্য প্রসঙ্গে যান। মঞ্জু ভাই আমার একবার বুঝাই, মঞ্জু ভাইয়ের সাথে যেহেতু আমার কথা হয়, মঞ্জু ভাই আপনার সাথে যেহেতু আমার কথা হয়, আপনি আমারে বুঝাই দেন যে চুক্তিটা ভালো। প্লিজ আমি একটু বলি, জি, এই যে সমস্যাটা এখানেই, সমস্যাটা আমাদের এখানেই। আমরা যখন কোনো আলোচনা করতে বসি, যখনই আপনার বিপক্ষে যাবেন তখন আপনি একটা ট্যাগ দিবেন, তখন আপনারটাই শুনতে হবে। না না মঞ্জু ভাই, আমরা তো আপনারই শুনলাম 15 মিনিট, আপনি তো 10 মিনিট ধরে বলতেছেন একইটাই। না না আনিস ভাই ট্যাগের কথা বলতেছি না, আমরা 15 মিনিট আপনি যুক্তি দেন না। এই যে আনিস আলমগীর দেখেন, নিজেকে এখন এই যে নিজেই ট্যাগের বিরুদ্ধে বলে নিজে একটা ট্যাগ দিয়ে দিল। এই যে কথা কাজের মিল নাই, আসল চরিত্রটা হচ্ছে এরকম। না না ঠিক আছে, আপনাকে বলি, আমি তো আপনাকে যুক্তি দিয়ে বললাম, আপনি তথ্য দিয়ে বলেন। আমি তো যুক্তি দিয়ে বলছি, আমি আপনাকে যুক্তি দিতে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মঞ্জু ভাই, আপনি তো আনিস ভাইকে শুনি, আনিস ভাইকে সাপোর্ট করছেন। আনিস ভাই আমি বলি, আনিস ভাই আমি বলি, আনিস ভাই বলি, ধ্বংস করে দিয়েছে। আনিস ভাই আমি আপনাকে বলি, আনিস ভাই ধ্বংস করে দিয়েছে। আনিস ভাই আমি আপনাকে বলি, সেটা আপনি সমর্থন করতেছেন। আপনি আমার প্রশ্ন জবাব দেন। মঞ্জু ভাই আমরা একটু থামি, আমরা আনিস ভাইয়ের কাছে একটা প্রশ্ন দেন। আনিস ভাই কোন তথ্য দরকার আপনার? এই তথ্য আজকাল আর ওই সমস্ত চাপাবাজি চলে না। না না কিন্তু আপনি চাপাবাজি বলতেছেন আনিস ভাই, চাপাবাজি আপনি বলতেছেন, কিন্তু আপনি কি আমার কাছে, আমাদের কাছে আপনি এমন কোন তথ্য দিবেন যে তথ্য দিয়ে আমরা আসলে বুঝতে পারতেছি যে এইটা হইলে, মানে আপেল টু আপেল আমরা কোনো কম্পারিজন কি দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ধরা যাক আমাদের 1000 টাকার বাণিজ্য আছে, এখন মার্কিন যুক্তরাষ্ট্র যদি বলে 1000 টাকার বাণিজ্য তোমার সঙ্গে আমরা করব না, এর বিপক্ষে আমাদের কি করার আছে সেটা কি আপনি আমাদেরকে বলছেন কখনো? যদি আসলে সত্যি ডোনাল্ড ট্রাম্পের ওই সময়কার কথার ওই তো মানে হয়, আমাদের কাছে কি আর কোনো বিকল্প ছিল আনিস ভাই?
আমাদের কাছে বিকল্প ছিল কি না ছিল সেটা অন্য কথা, কিন্তু আমরা বিকল্প ছিল না বলে কি আমরা কি সমুদ্রে ঝাঁপ দেবো? আমরা কি এমন একটা চুক্তি করব যেটা একটা সেক্টর? হাসতেছেন কেন আপনি? আপনি একটা সেক্টরের কথা তথ্য দেন বলতেছেন। না, আপনার কাছে তথ্য চাচ্ছে, তথ্য দেন না। আপনি আচ্ছা। তথ্য চ্যাট জিপিটি করেন, এটার জন্য আজকাল লাগে না, এতে যে হাসাহাসি করার দরকার আচ্ছা, নেই। আনিস ভাই, আপনাকে শুরুটা দিয়ে দেবে আনিস ভাই, এই তথ্য। আজকে এতদিন পরে 5 বছর পরে 5 মাস পরে এসে আপনি বলতেছেন তথ্য দেন না। আচ্ছা আনিস ভাই, আমি অন্যভাবে প্রশ্নটা করি। আনিস ভাই, আমি আপনার অন্যভাবে প্রশ্নটা করি। আমাদের যারা ব্যবসায়ী, আনিস ভাই, আমরা অন্যভাবে প্রশ্নটা করি। আমাদের যারা রপ্তানিমুখী ব্যবসায়ী যারা আছেন, তাদের কেউ কি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তিটার কোনো প্রতিবাদ করছেন? তারা কি এটা বলছেন যে আমরা এই চুক্তিটা চাই না? কারণ যারা টাকা নিয়ে কাজ করে আসলে, মানে বাংলাদেশ থেকে জিনিস উৎপাদন করে ভ্যালু এডিশন করে যারা বিভিন্ন দেশে পাঠায়, এটা গার্মেন্টস ফ্যাক্টরি হোক, জুতা হোক, অন্য যা কিছুই হোক, তারা কি এইটার কোনো একটা প্রতিবাদ করে আমাদেরকে বলছে যে এটা একটা ভয়ঙ্কর চুক্তি হয়েছে, বিএনপি সরকারের কাছে দাবি জানাইছে যে এটা বাতিল করতে হবে? ভালো কথা বলেছেন। তারা কি কেউ বলেছেন একটি মহান চুক্তি করেছেন? তারা কি কেউ খুশি হয়েছে এই চুক্তিতে? না, তারা তো এই চুক্তিতেও খুশি হয়ে নাই। তারা তো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করে নাই। বাংলাদেশে তো এখন প্রতিক্রিয়া ব্যক্ত করাই যায় না। প্রতিক্রিয়া ব্যক্ত করবেন কি করে? আপনি প্রতিক্রিয়া ব্যক্ত করতে গেলে ওই ব্যবসায়ীকে ধরে আপনি একটা মামলা দিয়ে দিবেন। না আনিস ভাই, আমি বুঝি ব্যবসায়ীদের পেটে লাথি পড়লে কিন্তু ব্যবসায়ীদের মুখ দিয়ে কথা বাইর হয়। কোন ব্যবসায়ীরা যদি বুঝতো যে এতে বাংলাদেশের ক্ষতি হবে, মানে আমার লিড টাইমের চেয়ে বেশি টাইম দিয়ে আমি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জাহাজে আনতে আমার 2.5 মাস লাগে, যেখানে আমি অন্য জায়গা থেকে 2 মাসে পাইতাম, তো বা আধা মাসে পাইতাম, আমার ব্যবসার পেটে লাথি মারলে তো আমার মুখ দিয়ে কথা বাড়িত। এরকম কারো মুখে কি আমরা এই কথা শুনছি? আমি তো দেখছি ডিটোয়ারের লোকেরা বলছে যে এটা তাদের তেমন কিছু লাভ হয় নাই। তারা বরং এই এক্সিস্টিং যে অবস্থা আছে সেটার তাদের বিরুদ্ধে, তাদের পক্ষে কি তাদের মানে ব্যবসায় এখনো যে কতগুলো জিনিস চাপিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, সেগুলো সমালোচনা তো করছে কয়েকদিন আগে, এবং সেই লোকেরা আবার তুলাধুনা করতেছে এই ইউনুসের লোকেরা। আপনি দেখেছেন নিশ্চয় এটা। আমার মনে হয় যে এফবিসিসিআই থেকে বা বাংলাদেশের কোনো, আমি দেখতেছি যে বাংলাদেশের কিছু বামপন্থী লোকজন এবং জুলাই আন্দোলনের সাথে যারা সরাসরি জড়িত ছিলেন, তাদের মধ্যে মাহা মির্জা বা এরকম যারা অ্যাক্টিভিস্ট ধরনের যারা আছে, তারা এটার খুব সমালোচনা করতেছেন এই চুক্তিটার। ধরেন যারা আমরা বামপন্থী অধ্যাপক যাদেরকে চিনি, অধ্যাপকরা, তারা এটা বলতেছেন। কিন্তু আমরা ব্যবসায়ীদের কাছ থেকে কিন্তু এইটা নিয়ে আমাদের ঝামেলা হইতেছে, এটা আমরা সমস্যা হইতেছে, এরকম আমরা শুনতেছি না শুনতেছি ব্যবসায়ীরা বলেছেন যে ব্যবসায়ীরা যে চুক্তি করছে সেটা যদি ব্যবসায়ীদের অনুকূলেই যায় তাহলে ওরা আপত্তি কেন করবে? আচ্ছা, ব্যবসায়ীরা কি বাংলাদেশের ক্ষতিটা দেখতেছে না, বা বাংলাদেশের যে ব্যবসায়ীরা কোনোদিন বাংলাদেশের ক্ষতি লাভ দেখে না, ওরা নিজেদের লাভ দেখে। মানে ব্যাপারটা ওরকম, যদি আমরা বিদেশ থেকে মানে খাদ্যশস্য না মানে এগ্রিকালচারাল প্রোডাক্ট আমদানি করি, তাহলে তো এইটার একটা মূল্যস্ফীতিজনিত চাপ বাংলাদেশের উপর পড়বে, সবকিছু দাম বেড়ে যাবে, তাদেরও জিনিসটার মানে এইটার ব্যাপারে কি তারা এটা লাভ ক্ষতিটা দেখতে পাচ্ছে না ব্যবসায়ীরা যারা এটা রপ্তানি আমদানির সাথে জড়িত? আনিস ভাই, আমার কাছে ডিটেইলস তো এই মুহূর্তে নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরবর্তী প্রসঙ্গে যাই। সম্প্রতি ডয়েচে ভেলে প্রকাশিত সাক্ষাৎকারে মানবাধিকার বিশেষজ্ঞ আইরিন খান বলেছেন যে আওয়ামী লীগের উচিত ভুল স্বীকার করা এবং ক্ষমা চাওয়া। কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগ নিজেদের কোনো ভুল স্বীকার করার পথে হাঁটে নাই। তারা জুলাই আন্দোলন নিয়ে ষড়যন্ত্র তত্ত্বটাই বেশি করে বলতেছে। ভুল স্বীকার না করে ক্ষমা না চেয়ে তাদের পক্ষে প্রত্যাবর্তন সম্ভব কিনা, আনিস ভাই যদি একটু মন্তব্য করতেন। ভুল স্বীকার করা তো অবশ্যই জরুরি, কারণ একটা আন্দোলন হলো, সেখানে আপনাদের কি দোষ ছিল, অন্যদের কি দোষ ছিল, কেন আপনারা এই কোটা আন্দোলনের শুরু থেকেই অনমনীয় ভাব দেখালেন, এবং যে জিনিসটা অতি সহজেই সমাধান করা যায় সেদিকে না গিয়ে দমন পীড়নে গেলেন, সেই জায়গায় তো আপনাদের তো এটা জবাবদিহি করতেই হবে। এখানে ভুল স্বীকার তো প্রশ্ন আসে, কিন্তু এখন একটা রাজনৈতিক দল কিভাবে আগাবে না আগাবে সেটা তো তাদের বিষয়, তারা আসতে পারবে কি না পারবে সে বিষয়ে তো আমি ব্যক্তিগতভাবে বলতে পারবো না। কিন্তু নাগরিক হিসেবে আমি বলবো যে তাদের ভুল স্বীকার করা, কিন্তু ভুল স্বীকার করছি না কেন সেটাও বিশ্লেষণ করা, এই ব্যাখ্যা দেওয়া দরকার। ভুল স্বীকার করার কোনো মানে ভুলটা স্বীকার করতে হলে তো জুলাই আগস্টের এই আন্দোলনের সময়টা বা সেই সময় যে এত লোকগুলি মারা গেল, কেন পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী গুলি করলো, সেই ব্যাপারটা নিয়ে কিছু বলা দরকার। আপনার কাছে কি এটা মনে হয় যে আওয়ামী লীগ কখনো এই পথটার সন্ধান করতেছে, যেটা রিকনসিলিয়েশন বলে, যেটা মঞ্জু ভাইরা
5 আগস্টের পরপর বলতে শুরু করছিল যে একটা রিকনসিলিয়েশনের জায়গা থেকে এটা করা সম্ভব কিনা। আপনার এটা মনে হয় যে আওয়ামী লীগ এটা করতে চাচ্ছে? না, আওয়ামী লীগ আমার মনেই কাছে করতেছে, এখনো- আওয়ামী লীগ মনেই করতেছে যে আমার এটা কাছে- ষড়যন্ত্র হয়েছে। না, ষড়যন্ত্র হয়েছে। আওয়ামী লীগের যে বক্তব্য দেয় তাদের মতো তারা যদি বুঝাতে পারে যে ষড়যন্ত্র হয়েছে, সেটা যেমন কিছু কিছু ক্ষেত্রে সত্যতা পাওয়া যায়, আবার এই তাদের যে একগমি ছিল, তারা যে দমন পীড়নে গিয়েছে, তারা যে শুরু থেকেই একটা সাধারণ বিষয়কে পাত্তা দেয় নাই, এগুলো তো তাদেরকে স্বীকার করতে হবে। এটা স্বীকার না করে তো এখনো যাবে না। এবং রিকনসিলিয়েশনের জায়গাটা তারা তারা খুঁজতেছে কিনা আমি জানি না, বাট বাংলাদেশ এখন যেদিকে যাচ্ছে, যেদিকে অগ্রসর হচ্ছে, সেটা একটা পক্ষ মনে করতেছে যে আমরা এমন এগিয়ে আছি, আমাদেরই রাজত্ব থাকবে, অন্যদের রাজত্ব থাকবে না। কিন্তু এই দিন তো বেশি দিন চলবে না। এটা আপনার একটা পক্ষকে যদি আমরা অবরুদ্ধ করে রাখি, একটা পক্ষের বাকস্বাধীনতা হরণ করি, একটা পক্ষকে আমরা জেলে রেখে দিই, তাহলে একদিন না একদিন এটার তো একটা বিস্ফোরণ ঘটবে। সেই বিস্ফোরণটা কি? সেই বিস্ফোরণটা গৃহযুদ্ধের দিকে যাওয়া। সো বাংলাদেশে রিকনসিলিয়েশনটা তো সরকার, বিরোধী পক্ষ, সবার পক্ষ থেকেই জরুরি। দর্শক, এতক্ষণ আমরা বিস্তারিত আলোচনা শুনছিলাম। আসলে এখানে একটা বিষয় হয়ে রয়েছে, যেটা হচ্ছে মুক্তিযুদ্ধের মধ্যে আমাদেরকে সহযোগিতা করেছে ভারত, আমাদের পাশে দাঁড়িয়েছে। তো সেই মুক্তিযোদ্ধা সহযোগিতা করার পর ভারত আমার এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করা শুরু করে দিয়েছিল বাংলাদেশের উপর। এবং এখনও কিন্তু ভারত বিভিন্নভাবে কিন্তু বাংলাদেশে আধিপত্য করতে চায়, এবং বাংলাদেশে তাদের যেই বলয় বা বাংলাদেশের যেই রাজত্ব তারা সেটা করার চেষ্টা করে। তো এটা আসলে কোনো দেশের সার্বভৌমত্বের জন্য ভালো নয়, এটা কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। তো দর্শক, এতক্ষণ আপনারা বিস্তারিত আলোচনা শুনছিলেন, এবং আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য, আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন। আর দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা এতক্ষণ এই আলোচনাটি শুনলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি আজকের জন্য এখানেই শেষ করছি। তার আগে বলেছি, এখনো পর্যন্ত যারা ভিডিওটিতে লাইক দেন না, তারা অবশ্যই একটি লাইক করে দিন। আর এইরকম আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।